আপনি হয়তো অনেক সময় আমাকে কথাটা বলতে দেখবেন যে প্রত্যেককে আমাদের লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত, একটা পোর্টফোলিও বানানো দরকার, যে পোর্টফোলিওতে ভালো ভালো স্টক, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি থাকা দরকার, যাতে আমাদের লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হতে পারে, পাওয়ার অফ কম্পাউন্ডিং আমাদের জন্য কাজ করতে পারে। তো এখন যে প্রশ্নটা যে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আমরা বুঝবো কী করে, কোন কোন বিষয়গুলো দেখা দরকার, বা কোন প্যারামিটারের ভিত্তিতে কোন ফিল্টার্স লাগিয়ে আমরা সেই ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলো একদম খুব ইজিলি ফিল্টার আউট করতে পারো, একদম চোখের সামনে যেন দেখতে পাই। তো আজকের এই ভিডিওটা একদম নতুনদের জন্য, প্লাস যারা শেয়ার বাজার অনেকদিন ধরে কাজ করছেন তাদের জন্য আজকে ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা শিখবো 5 মিনিটের মধ্যে খুব সহজভাবে কী করে আমরা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি ফিল্টার আউট করে একটা ভালো পোর্টফোলিও লং টার্মের জন্য নিজেদের জন্য বানাতে পারি আমরা। আপনি যদি অফিসে কাজ করেন, সেরকমভাবে সময় দিতে না পারেন শেয়ার বাজারে, বা এখন হয়তো নতুন আপনি শুরু করছেন, মার্কেটে অনেক ফল করে গেছে, তো এই সময় ভালো অপরচুনিটি রয়েছে লং টার্ম ইনভেস্টিংয়ে ভালো ভালো স্টক অ্যাকুমুলেট করার। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটাই রিকোয়েস্ট করব। এখানে অনেক কিছু আপনি শিখতেও পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একটা লং টার্ম পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, আপনি নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝে এবং টাইমলি বাইং এবং সেলিং অ্যালার্ট পেতে চান, তাহলে সেই বিষয়ে তেজি মান্ডি অ্যাপ আপনাকে হেল্প করতে পারে। তেজি মান্ডির এটা সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি ফার্ম, যে আপনার জন্য একটা লং টার্ম পোর্টফোলিও ক্রিয়েট করে দেবে, যেখানে 15 থেকে 20টা কোয়ালিটি স্টক থাকবে। আপনি নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝে সেই স্টকগুলোকে ইনক্লুড করা হবে, সেই স্টকগুলো কেন কেনা হচ্ছে, কী কারণে বিক্রি করা হচ্ছে তার রিজন আপনার সাথে শেয়ার করা হবে। টাইম টু টাইম রিব্যালেন্সিংও করা হবে, যেরকম মার্কেট কন্ডিশন থাকবে তার উপর। আর এই তেজি মান্ডি সেবি রেজিস্টার্ড, যার ফলে আপনি ট্রাস্টও করতে পারেন। এটা মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির সহায়ক কোম্পানি, যার বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার হলেন মিস্টার রামদেব আগরওয়াল। আমরা প্রত্যেকেই চিনি ওনাকে। আর এই কোম্পানিটা ফাউন্ড করেন, ওনার নাম হলো মিস্টার বৈভব আগরওয়াল। তো তেজি মান্ডির যে ট্র্যাক রেকর্ড রিটার্নের, সেটাও খুব ভালো। লাস্টের এটা 50%-এর বেশি রিটার্ন ইনভেস্টরদের জন্য নিয়ে এসে দিয়েছে। প্রায় 10,000 ইনভেস্টর তেজি মান্ডি অ্যাপের সাথে যুক্ত রয়েছে, চাইলে আপনিও যুক্ত হতে পারেন। আপনি মিনিমাম 25,000 দিয়ে ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। তবে যে ফিজ, যে সাবস্ক্রিপশন চার্জটা এরা নেয়, সেটা হলো 149 পার মান্থ, যদি আপনি 6 মাসের প্ল্যান নেন তাহলে। আর আপনি 25,000 টাকা ইনভেস্টমেন্ট করুন, বা 1 লাখ টাকা, বা 50 লাখ টাকা, যা ইনভেস্টমেন্ট করুন না কেন, শুধুমাত্র এই 149 পার মান্থ 6 মাসের প্ল্যান নিলে এইটুকুই আপনাকে পে করতে হবে। আপনাকে শুধু তেজি মান্ডি অ্যাপে গিয়ে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে, আর একটা ক্লিকের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তেজি মান্ডি অ্যাপ ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি আপনি কয়েকটা স্টেপের মাধ্যমে তেজি মান্ডি অ্যাপ ডাউনলোড করতে পারেন। ফিরে আসে আবার আমাদের ভিডিওতে। এই যে আমরা লং টার্মের জন্য একটা পোর্টফোলিও বানাতে চলেছি এখন, তো যে মেথোডোলজির ওপর বা যে প্রিন্সিপাল আমরা ফলো করে এই পোর্টফোলিওটা বানাতে চলেছি, এটাকে বলা হয় কফি ক্যান ইনভেস্টিং। তো এই কফি ক্যান ইনভেস্টিংয়ের যে কনসেপ্ট, যে মেথোডোলজি, এটা যে পেছনে যে গল্পটা রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। 1950 সালের ঘটনা, যখন মিস্টার রবার্ট কার্বি, উনি ছিলেন ক্যাপিটাল গ্রুপের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট ম্যানেজার। তো ওনার কাছে অনেকেই ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নিতে আসতেন। যারা রিচ মানুষ ছিলেন তখনকার সময়, তারা এরকম ধরনের অ্যাডভাইজারের কাছে যেতেন, দিয়ে বলতেন যে কোন কোন শেয়ারগুলো আমরা কিনতে পারি, কোন কোন শেয়ার বিক্রি করতে পারি, একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নিতেন। তো একদিন খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, তারপরেই কফি ক্যান ইনভেস্টিংয়ের শুরুটা হয়। ঘটনাটা কী ঘটেছিল, একটা কাপল সবসময় ওনার কাছে যেতেন অ্যাডভাইস নিতে, হাজব্যান্ড এবং ওয়াইফ। হাজব্যান্ডকে তিনি যা পরামর্শ দিতেন, ওয়াইফকেও সেম পরামর্শ দিতেন, কোন স্টক বাই করতে হবে, কোন স্টক সেল করতে হবে, এভরিথিং। হাজব্যান্ডটা কী করতেন, হাজব্যান্ডটা যিনি ছিলেন, উনি নিজের পোর্টফোলিওতে কোনো স্টক বাই করতেন, তো সেটা তিনি সেলও করে দিতেন, যেরকমটা তিনি বলতেন ঠিক সেরকমটাই তিনি করতেন। কিন্তু ওয়াইফের পোর্টফোলিওতে যে স্টকগুলো তিনি বাই করতেন, সেগুলো কিন্তু সেল করতেন না। যদিও মিস্টার রবার্ট কার্বি তিনি বলতেন যে সেল করে দেওয়ার জন্য, কিন্তু তিনি সেল করেননি, তিনি সেই স্টকগুলোকে হোল্ড করে রেখে দিতেন। এরকমভাবে সময় চলতে থাকলো, অনেক বছর পেরিয়ে গেল। তারপরে হঠাৎ করে একদিন ওনার ওয়াইফ আসলেন, উনি বললেন যে ওনার হাজব্যান্ড মারা গেছেন, কিন্তু ওনার যে পোর্টফোলিওটা রয়েছে সেটাতে তিনি যদি কিছু মন্তব্য করেন। তো ওনার পোর্টফোলিও দেখালো, সেই পোর্টফোলিওটা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। সেখানে তিনি দেখছেন যে ওয়াইফের যে পোর্টফোলিও রিটার্ন, সেটা ট্রিমেন্ডাস ভালো, মারাত্মক রিটার্ন নিয়ে এসছে। এই পোর্টফোলিওটাতে যদি আপনার মনে থাকে, আমি এখনই বললাম যে এই পোর্টফোলিওটাতে যা তিনি কিনতেন তা কিন্তু বিক্রি করতেন না। আর এই পোর্টফোলিওটা দারুণ রিটার্ন দিয়েছে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। এটা মোটামুটি 10-12 বছর পরের কথা বলছি, 10-12 বছর 15 বছর এরকমটা সময় হোল্ড করার পর এরকম ধরনের রিটার্ন তিনি দেখছেন। তো এইটা দেখার পর তিনি কফি ক্যান ইনভেস্টিংয়ের যে কনসেপ্টটা, সেটা তিনি সবার সামনে নিয়ে আসলেন। আর 2018-তে সৌরভ মুখার্জি কফি ক্যান ইনভেস্টিং নামে একটা বুক লেখেন, যেখানে এই সমস্ত কিছু মেনশন তিনি করেছিলেন। তো এই বুক অনুযায়ী
যে ফিল্টারগুলো তিনি ইউজ করেছিলেন, যে কীভাবে একটা ভালো কোম্পানি আমরা সিলেক্ট করব, কী করে ফিল্টার করব, সেই বিষয় নিয়ে আমরা এবারে আলোচনা করব। তো যে ফিল্টারগুলো তিনি ইউজ করার কথা বলেছিলেন সেখানে মেনলি দুটো ফিল্টার মেন ছিল, বা তিনটে ফিল্টার আমরা বলতে পারি, তিনটে ফিল্টার মেন ছিল। সেই তিনটে ফিল্টার পরেও আরও 2-4টে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। প্রথম যে ফিল্টার সেটা হলো যে তিনি সেসব স্টকে ইনভেস্টমেন্ট করবেন যেসব স্টকগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন বা সেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 100-র ওপরে হয়। এটা ওই বইটাতে ছিল যে 100 কোটি টাকার ওপরে হয়। কিন্তু আপনাকে আমি বলবো যে আমরা 100 কোটি টাকা না, আমরা 10,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন নেব। এবার তিনি কেন বলছিলেন যে 100 কোটি টাকার যেন কম না হয়? তার কারণ অনেক সময় কী হয়, যখন আমরা ছোটো ছোটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যাই তখন সেই কোম্পানি সম্পর্কে একটা প্রপার রিপোর্ট আমাদের সামনে আসে না। আমরা ইনভেস্টিংয়ের জন্য অনেক রিসার্চ করতে হয়, সব কিছু ইনফরমেশান অ্যাভেলেবেল থাকে না, বা যেসব রেজাল্ট তারা পোস্ট করে সেগুলো অনেক সময় ম্যানিপুলেটেড থাকে। তো এই জন্য তিনি সবসময় বলতেন যে একটু বড় কোম্পানিতে আমরা দেখব। এবার এই 100 কোটিটা তিনি ওই বইয়ে মেনশন করেছেন, বা সেই সময় যেটা মিস্টার রবার্ট কার্বি তিনিও মেনশন করেছিলেন। কিন্তু আমি মনে করি যে এটা আরও এখন বাড়ানো দরকার, কারণ এটা অনেক পুরনোর ব্যাপার, 1950 সালের দিকে ব্যাপার। কিন্তু এখন আমাদেরকে ওটা 10,000 কোটি টাকার মতো করা দরকার। 10,000 কোটি টাকার উপরে যেসব মার্কেট ক্যাপিটালাইজেশনগুলো রয়েছে, ভালো ভালো কোম্পানি, স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি, সেই সব কোম্পানিগুলো কনসিডার করা দরকার। তাতে আমাদের রিস্ক একটু কম হয়। আবার আমি দেখেছি যে লং টার্মে সেসব কোম্পানিগুলো ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম সেগুলো ভালো পারফর্মও করে। এটা একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া, যে কোম্পানিগুলো আমরা সিলেক্ট করব আমাদের পোর্টফোলিওতে, সেসব কোম্পানিগুলোর ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেন 15%-এর বেশি হয়। যদি আমরা 10 বছর কনসিডার করি তাহলে প্রত্যেক বছর যেন তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 15%-এ বেশি হয়। এখন ROCE মানে কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? আপনি এই যে টার্মটা আছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এখান থেকে আপনি বুঝতে পারছেন যে ক্যাপিটালটা আমরা এমপ্লয় করছি, যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করছি, তার উপর কতটা রিটার্ন আসছে। দেখুন, যদি আরও সিম্পলভাবে বলতে হয়, যে একটা কোম্পানি অনেক রকমভাবে টাকা রেইজ করে তার নিজের আরও বেশি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, নেটওয়ার্ক বাড়ানোর জন্য, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ লঞ্চ করার জন্য, বা তাদের আরও ডাইভার্সিফাই করার জন্য, তাড়াতাড়ি গ্রো করার জন্য। যেরকম ইকুইটি থেকে টাকা রেইজ করলো, ডেট বা লোন নিয়ে টাকা রেইজ করলো। তো এই যে টাকা রেইজ করলো, যে টাকাটা টোটাল ওর কাছে রয়েছে, সেই টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে যাতে তার ক্যাপিটালের যে রিটার্ন সেটা 15%-এর বেশি হয়। এরকম ধরনের কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করতে হবে, বা এরকম ধরনের কোম্পানি আপনাকে কনসিডার করতে হবে এই লং টার্ম পোর্টফোলিওতে। উনি এইটা আমাদেরকে বলতে চেয়েছেন সেকেন্ড ফিল্টারে। ঠিক আছে, থার্ড যে ফিল্টারটা হবে সেটা হলো সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথ। রেভিনিউ গ্রোথ ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম, এখানে আমি 10 বছর ধরলাম, এই 10 বছরে যেন প্রত্যেক বছর 10%-এর বেশি হয়। 10% কেন আমরা নিলাম? তার কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়ার জিডিপি 13%-এ গ্রো করে। তো জিডিপি যদি 13%-এ গ্রো করে, তাহলে সেলস গ্রোথও ডাবল ডিজিটে আমাদের গ্রো করা উচিত। তো এই কনসেপ্ট নিয়েই এই সেলস গ্রোথটা 10%-এর উপরে আমরা এখানে কনসিডার করেছি ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম, 10 বছরে। প্রত্যেক বছর যেন সেলসের গ্রোথ সেটা 10%-এর বেশি হয়। ঠিক আছে, তো এই তিনটে ফিল্টার, 1 নম্বর ফিল্টার একবার আমি রিপিট করে দিচ্ছি। 1 নম্বর ফিল্টার, মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 10,000 কোটি টাকার বেশি হয়। দ্বিতীয় ফিল্টার, ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেন লাস্ট 10 ইয়ার্সে 15%-এর ওপরে হয়। আর থার্ড, সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথ যেন ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম, মানে 10 ইয়ার্সে 10%-এর বেশি হয়। তাহলে একটা স্টক বা একটা কোম্পানি আমরা ফান্ডামেন্টালি স্ট্রং আমরা বলতে পারি। তো এই তিনটে ক্রাইটেরিয়া আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু এখন সমস্যা হচ্ছে গিয়ে যে 4,000-5,000 কোম্পানি লিস্টেড রয়েছে NSE-তে, BSE-তে। তো এই 4,000-5,000 কোম্পানির মধ্যে কোথায় আমি এরকম কোম্পানি খুঁজে পাবো যেখানে এইসব ক্রাইটেরিয়া মিট করে? তাহলে তো প্রত্যেকটা কোম্পানি খুঁজতে খুঁজতে আমার দিন চলে যাবে। তো এটার জন্য একটা খুবই সিম্পল সলিউশন রয়েছে, জাস্ট 5 মিনিট লাগবে এরকম ধরনের কোম্পানি খুঁজে পেতে। দেখে নেব আমরা। দেখুন, আমরা টিকারটেপ ওয়েবসাইটে চলে আসবো। টিকারটেপ ওয়েবসাইটে এসে স্টক স্ক্রিনার বলে যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা স্টক স্ক্রিন করব, ঠিক আছে, বিভিন্ন ফিল্টার ইউজ করার মাধ্যমে। তো এখানে মার্কেট ক্যাপ ফার্স্ট অপশানটা রয়েছে। আমরা মার্কেট ক্যাপ কি ডিসাইড করলাম যে এটা হবে মিনিমাম 10,000 কোটি টাকা। তো এখানে 10,000 লিখে দিলাম, ঠিক আছে, 10,000 কোটি টাকা। এখানে দেখুন 328টা রেজাল্ট আসলো, মানে 328টা কোম্পানি ফিল্টার হয়ে আসলো 4,000-5,000 কোম্পানির মধ্যে। এবারে
এই দুটো আমি জাস্ট রিমুভ করে দিই, পি রেশিও এবং ক্লোজিং প্রাইস। এখানে অ্যাড ফিল্টার অপশানে ক্লিক করব। অ্যাড ফিল্টার অপশানে ক্লিক করে এখানে আমরা ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই অপশানটা ক্লিক করে এখানে পার্সেন্টেজে আমরা কী করে দেবো, এইটা 15% থেকে যতটুকু হয় আর কি, মিনিমাম 15%। হ্যাঁ, হায়ার সাইড তো কোনো আমাদের ক্যাপ নেই, তো এখানে মিনিমাম 15% আমরা লাগিয়ে রাখলাম। তাহলে এখানে কতগুলো স্টক আসলো, 184টা স্টক আসলো। আর একটা ফিল্টার যেটা আমাদেরকে কফি ক্যান ইনভেস্টিংয়ে বলা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ। এখানে রেভিনিউ গ্রোথ এই অপশানটা যদি আমরা দেখি, এখানে 5 ইয়ার্সের হিস্টোরিক্যাল রেভিনিউ গ্রোথ আমাদের সামনে এসছে। তো এখানে 10 ইয়ার্স দেখতে হতো, কিন্তু এই টিকার টেপ ওয়েবসাইটে শুধুমাত্র 5 ইয়ার্সের হিস্টোরিক্যাল রেভিনিউ গ্রোথ দেখা যায়, যার জন্য এটাই আমরা কনসিডার করছি। এখানে আমরা করে দেবো কত, মিনিমাম কত বলা হয়েছিল, 10%, মিনিমাম 10%। তাহলে 10% থেকে যতটুকু বেশি হয় ততটুকুই আমরা কনসিডার করব। তাহলে আমাদের কাছে টোটাল স্টক আসলো 110টা। এই 110টা স্টকের মধ্যে দেখুন ইনফোসিস রয়েছে, এইচসিএল টেকনোলজি রয়েছে, এশিয়ান পেন্ট রয়েছে, অ্যাভিনিউ সুপারমার্ট রয়েছে, টাইটান কোম্পানি রয়েছে, পিডিলাইট ইন্ডাস্ট্রি রয়েছে। আবার এদিকে যদি আমরা আরও নিচে দেখি, হ্যাভেলস ইন্ডিয়া রয়েছে, SRF ইন্ডিয়া রয়েছে, বার্জার পেন্টস রয়েছে, টাটা এলিক্সি, পেজ ইন্ডাস্ট্রিজ, ইনফো এজ, মাইন্ডট্রি, বরুণ বেভারেজ, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, পিআই ইন্ডাস্ট্রিজ। তো সবগুলোই খুব ভালো ভালো কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এই সব স্টকগুলোকে আপনি নিজের পোর্টফোলিওতে কনসিডার করতে পারেন। আর এইদিকে যে ফিল্টার আমরা ইউজ করেছি, এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করে দেখতে পারেন যে কোন কোন স্টকগুলো ফিল্টার আউট হচ্ছে। যেরকম ROCE, এটা ক্ষেত্রে যদি আমরা হাই করে দিই, আর 5 ইয়ার্স রেভিনিউ গ্রোথ এটাও যদি আমরা 10 থেকে 20%-এর মধ্যে রাখি, তাহলে দেখুন 61টা এখানে রেজাল্ট আসছে, যেখানে 110টা আগে রেজাল্ট আসছিল। এরকমভাবে আপনি নিজের মতো করে ফিল্টার আউট করে নিতে পারেন। তো ফিল্টার করার পর এতগুলো কোম্পানি আমাদের সামনে এসছে যেগুলো এই 3টে ক্রাইটেরিয়ায় মিট করছে। এখন সব স্টককে তো আমাদের নিজেদের পোর্টফোলিওতে জায়গা দিতে পারবো না, তাহলে তো অনেক স্টক হয়ে যাবে, সেগুলো ঠিকঠাক ট্র্যাক করা আমাদের মুশকিল হয়ে যাবে, রিটার্নটা একটু কমে যাবে। তো কিভাবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, 2-4টে বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম, আমরা একটাই সেক্টর থেকে 3-4টে স্টক তুলব না। যেরকম ধরুন একটা সেক্টর থেকে আপনি দেখতে পাবেন TCS, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি সবগুলো রয়েছে, কিন্তু এখান থেকে আপনি একটা স্টক IT সেক্টর থেকে একটা স্টক পিক করতে পারেন, TCS পিক করতে পারেন। সেটা চার্ট অ্যানালাইজ করে আপনি দেখতে পারেন যে কোনটাতে বেশি ভোলাটিলিটি রয়েছে, কোনটা ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম ভালো রিটার্ন দিয়েছে, 10 বছর 15 বছরের কথা দেখতে পারেন। তো এরকমভাবে নিজের থেকে একটু স্টাডি করে, যদি আপনি মাই বিনিয়োগের ভিডিও ফলো করেছেন আগেও, তাহলে আপনি ইজিলি চার্ট রিড করতে পেরে যাবেন। তো সেই চার্ট রিড করেও টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে আপনি সিলেক্ট করতে পারেন সেখান থেকে। বিভিন্ন সেক্টর থেকে, আলাদা আলাদা সেক্টর থেকে ভালো ভালো টপ পারফর্মিং কোম্পানি বা লিডার তাদেরকে সিলেক্ট করতে পারেন। যেরকম পেন্টস সেক্টর থেকে আপনি এশিয়ান পেন্টকে কনসিডার করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে বা ব্যাংকের দিক থেকে HDFC ব্যাংককে আপনি কনসিডার করতে পারেন। তো এরকমভাবে একটু স্টাডি করে বা চার্ট দেখে আপনি সেটা খুব ইজিলি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তো বিভিন্ন সেক্টর থেকে ডাইভার্সিফাই পোর্টফোলিও বানাবেন। মানে আপনাকে আমি বলতে চাইছি যে বিভিন্ন সেক্টর থেকে আলাদা আলাদা কোম্পানি সিলেক্ট করুন, যেসব কোম্পানিগুলো টপ পারফর্মিং কোম্পানি বা যেসব কোম্পানিগুলো লিডার কোম্পানি সেই সেক্টরের, সেই সব কোম্পানিগুলোকে আপনি নিজের পোর্টফোলিওতে জায়গা দিন। তাতে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই হয়ে যাবে, সঙ্গে রিস্কও সেখানে কম হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি এমন কোনো স্টক লং টার্মের জন্য বিনিয়োগ করবেন না যেসব স্টকগুলো সাইক্লিক্যাল নেচারের হয়। মানে যেরকম কমোডিটি সম্পন্ন স্টক, সুগার সেক্টরের, মেটাল সেক্টরের, যখন বাড়ে তখন ভীষণ বাড়ে, যখন পড়ে তখন ভীষণ পড়ে। এইসব কমোডিটি জাতীয় স্টকগুলো সাইক্লিক্যাল স্টক হয়, এগুলো লং টার্মের জন্য ভীষণ রিস্কি যদি আপনার নিজের পোর্টফোলিওতে থাকে। যার জন্য এই ধরনের কোম্পানিজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। টাটা স্টিল বা এই সব কোম্পানিগুলো যেগুলো সাইক্লিক্যাল ধরনের, এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এই পয়েন্টটার জন্য অনেকগুলো স্টক ফিল্টার আউট হয়ে গেল। তৃতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, যে কোম্পানিটা আপনি নিজের পোর্টফোলিওতে ইনক্লুড করতে চলেছেন সেই কোম্পানিটা যেন ব্র্যান্ড ভ্যালু থাকে। যেরকম আমরা যদি পেন্টসের কথা বলি, তাহলে প্রথম মাথায় আসে এশিয়ান পেন্ট। যদি আমরা ডেইলি যেসব ইউজগুলো করি, আমরা সাবান ইউজ করি বা শ্যাম্পু ইউজ করি, সেগুলো ম্যাক্সিমাম হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট হয়। এই ধরনের কোম্পানি যার ব্র্যান্ড ভ্যালু রয়েছে,
আগামী 5 বছর 10 বছর 20 বছর এই কোম্পানিটা অ্যাটলিস্ট টিকে যাবে, বা যার আর্নিং ভিজিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন, এরকম ধরনের কোম্পানি আপনার নিজের পোর্টফোলিওতে আপনি ইনক্লুড করতে পারেন। আরও একটা ফিল্টারের ক্রাইটেরিয়া রাখতে পারেন, সেটা হলো B2C বিজনেস। B2C মানে বিজনেস টু কনজিউমার, ডাইরেক্ট কনজিউমারকে সার্ভ করছে, এরকম ধরনের বিজনেস আপনার নিজের পোর্টফোলিওতে রাখতে পারেন। যেরকম বললাম HUL, এশিয়ান পেইন্টস বা রিল্যাক্সো ফুটওয়্যার, এরা ডাইরেক্ট কনজিউমারকে সেল করছে প্রোডাক্ট, ভলিউমে সেল করছে, তাতে তাদের যে প্রফিটটাও সেটাও অনেকটা বাড়ছে, সেখানে একটু রিস্কও কম হয়ে যায়। প্রফিট বাড়ার থেকে রিস্কের দিকে এখানে বেশি ফ্যাক্টর কাজ করে, রিস্ক একটু কম হয়ে যায়। অন্যদিকে যদি বিজনেস টু বিজনেস হয় একটা B2B মানে বিজনেস টু বিজনেস, আমার একটা বিজনেস রয়েছে, আমার যারা ক্লায়েন্ট তারাও একটা বিজনেস করে, তো সেখানে একটা প্রবলেম কি, ওই বিজনেসটা মানে আমার ক্লায়েন্ট সে যদি বাই চান্স আমার থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকে সেই সার্ভিসটা নিচ্ছে, তাহলে আমার একটা বড় যেখান থেকে একটা রেভিনিউ আসতো সেটা আমার বন্ধ হয়ে যাবে আসা। কিন্তু এদিকে যদি B2Cর কথা বলি, তাহলে একটা সেগমেন্টে হয়তো আমাদের কাস্টমার একটু কমে গেল, অন্য সেগমেন্টে সেটা টানছে, আর একটা সেগমেন্ট রয়েছে যেখানে প্রচুর কাস্টমার বেস রয়েছে, তো এই জন্য B2Cতে রিস্ক একটু কম হয় আর B2Bতে রিস্ক একটু বেশি হয়। তো এর জন্য B2Bতে মার্জিনটা একটু বেশি হয় আর B2Cতে মার্জিনটা একটু কমও হয়, এরকমও আর কি দেখা যায়। তো আপনি আপনার পোর্টফোলিওতে B2C ধরনের কোম্পানি, বিজনেস টু কনজিউমার, ডাইরেক্ট কনজিউমারকে সার্ভ করে এরকম ধরনের কোম্পানি আপনি নিজের পোর্টফোলিওতে ইনক্লুড করতে পারেন। বা আপনি চাইলে আরও অনেক ফিল্টার এর সাথে অ্যাড করতে পারেন, যেরকম আপনি এরকম কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান যেখানে ডেট ফ্রি রয়েছে, মানে 1 টাকাও লোন নেই, বা লোন যেটা আছে খুবই কম রয়েছে, এরকম ধরনের কোম্পানিতে বিনিয়োগ করতে চাইছেন। বা আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যে ফ্রি ক্যাশ ফ্লো, যে কোনো কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো যদি প্রত্যেক বছর 10%-এর বেশি করে বাড়ছে বা পজিটিভে রয়েছে, তাহলে আপনি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। বা কোনো একটা কোম্পানি ক্যাপেক্স বেশি করছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি করছে আরও বেশি গ্রোথ নিয়ে আসার জন্য, এরকম ধরনের ক্রাইটেরিয়াও আপনি এই এতে অ্যাড করতে পারেন। তো সেটা একটু হায়ার লেভেলস হয়ে গেল, কিন্তু একদম সিম্পল বলতে গেলে ওই মেন 3টে ক্রাইটেরিয়া, আর তারপরে আপনি নিজের একদম জেনারেল যে সেন্স, বা আপনি যেরকম যে সেগমেন্টে বা যে সেক্টরে আপনি কাজ করছেন, আপনি হয়তো কোনো একটা জায়গায় হয়তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছেন, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানির প্রোডাক্ট বেশি সেল হয়। বা আপনি হয়তো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন, তাহলে গ্রাউন্ড রিয়েলিটি আপনি আমার থেকে অনেক ভালো বুঝবেন যে কোন কোম্পানির প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, অ্যাকচুয়ালি কে ক্লেম সেটেল করছে, কাস্টমার কোন কোম্পানি বেশি প্রেফার করছে। তো এই জিনিসগুলো আমার থেকে আপনি অনেক ভালো বুঝবেন। ওই জন্য আমি সবসময় বলি যে সেক্টর থেকে আপনি বিলং করছেন বা যে সেক্টর আপনি কাজকর্ম করছেন, সেই সেক্টরটা সম্পর্কে ভালো করে বুঝুন। সেই সেক্টর থেকে আপনি যেসব কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে সেগুলো আপনি নিজের পোর্টফোলিওতে রাখুন। এগুলোতে আপনি আরও বেশি অ্যাডভান্টেজ থাকবে আপনার, কেননা আমি যে নিউজটা পাবো 1 সপ্তাহ পর 1 মাস পর, আপনি সেটা অনেক আগে থেকেই সেই অ্যাটমসফিয়ারটা আপনি বুঝে নিতে পারবেন যে এই কোম্পানির সাথে কী ঘটতে চলেছে আগামী দিনে, তাই না? তো ওই জন্য এটা আমি বারবার প্রত্যেককেই বলি। তো এই যে কফি ক্যান ইনভেস্টিং স্ট্র্যাটেজির মাধ্যমে এই যে আমরা পোর্টফোলিও বানানোটা শিখলাম, এই পোর্টফোলিও থেকে আমরা কীরকম রিটার্ন এক্সপেক্ট করতে পারি এটা এবার আমরা একটু বুঝে নিই। তো এটা আমার কথা না, এটা যিনি লিখেছেন কফি ক্যান ইনভেস্টিংয়ের স্ট্র্যাটেজি, যিনি আমাদের সাথে শেয়ার করেছেন মিস্টার সৌরভ মুখার্জি, ওনার কথা। তো উনি বলছেন যে মোটামুটি 20-25% পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ আমরা এক্সপেকটেশন করতে পারি। যদি আমরা 20-25 বছর বা 30 বছর লং টার্ম ইনভেস্টিং যদি করি, তাহলে আমরা এরকম ধরনের এক্সপেকটেশন করতে পারি, যেখানে মার্কেটের রিটার্নের থেকে অনেক বেশি, মানে মোটামুটি 6%, 10%-এর বেশি রিটার্ন আমরা এক্সট্রা, যেটাকে বলে আলফা রিটার্ন এক্সট্রা রিটার্ন যেটা, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি, মানে 20-25%-এ। তো এরকম ধরনের রিটার্ন এক্সপেকটেশন নিয়ে প্রত্যেক মাসে মাসে যদি আমরা 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করি এরকম ধরনের কফি ক্যান ইনভেস্টিং পোর্টফোলিওতে, তাহলে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম আমাদের এই 10,000 টাকা 30 বছরে যদি কথা বলি, তাহলে সেটা হয়ে দাঁড়াবে প্রায় 24 কোটি টাকা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট ফর ইউর রিটায়ারমেন্ট, যদি আপনি রিটায়ারমেন্টের জন্য এরকমভাবে প্ল্যান করেন তাহলে। তো আশা করছি আজকের এই আলোচনা, আজকের এই কফি ক্যান ইনভেস্টিংয়ের কনসেপ্টটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও নিজের থেকে একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করতে পারে এরকমভাবে, এবং এরকম ধরনের একটা বড় কর্পাস নিজের জন্য বানাতে পারে। অন্য কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকার নেই, আপনি নিজের থেকেই নিজের মতো করে নিজের পোর্টফোলিও বানাতে পারেন, ভালো ভালো স্টক সেই পোর্টফোলিওতে রাখতে পারেন, এবং সেই পোর্টফোলিওটাকে একটা পিরিয়ডিক্যালি আপনি অবজার্ভ করবেন, 1 বছর অন্তর অন্তর দেখবেন যে কীরকম পারফর্ম করছে, বা যে ক্রাইটেরিয়াগুলো আপনি দেখছিলেন সেই ক্রাইটেরিয়া চেঞ্জ হচ্ছে না, তো
সেই ক্রাইটেরিয়াগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অন্য যে মানে কোম্পানি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে সেই কোম্পানিকে আপনি ইনক্লুড করে নিতে পারেন। তো একটুখানি নিজেকে এফর্ট একটু তো লাগবেই, তবে সেটা খুবই কম। আপনি যদি চাকরি বাকরি করছেন, অফিস যেতে হয় জন্য সেরকমভাবে আপনি টাইম দিতে পারছেন না, তাহলেও আপনি নিজের থেকে একটা পোর্টফোলিও বানাতে পারেন। বা যদি আপনি এক্সপার্টের হেল্প চান তাহলে তেজি মান্ডি অ্যাপ তো রয়েছে। তেজি মান্ডি অ্যাপের সেবি সার্টিফাইড ফান্ড ম্যানেজার রয়েছে যারা লং টার্মের জন্য আপনার নিজের একটা পোর্টফোলিও বানিয়ে দেবে, যার যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো সেটা আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড অলসো শেয়ার দিস ভিডিও। বাই বাই।